সেম থাকতেছে, বাট স্যার সরি ভোল্টেজ সেম। হ্যাঁ, কারণ প্যারালেল অ্যাড করছেন তাই। হ্যাঁ স্যার, কারেন্ট সেম থাকছে, কিন্তু আমরা তো পড়েছি না যে প্যারালালে হচ্ছে কারেন্ট ডিভাইড করে। কোথায় এটা একটু বলবেন, মানে যেই ক্লাস নোটটা দিয়েছিলাম। জি স্যার। জাস্ট গিভ মি এ মিনিট, হ্যাঁ আমি একটু দেখছি, জাস্ট গিভ মি এ মিনিট। হ্যাঁ স্যার। স্যার ওখানে লেখা যে লোড কারেন্ট ইজ আনচেঞ্জড। ওকে, জাস্ট গিভ মি এ মিনিট। ও আচ্ছা, ওইটার কথা তাই না, যে পাওয়ার ফ্যাক্টর দেওয়াতে কি চেঞ্জ হচ্ছে ওইটা। হ্যাঁ, যখন আমরা একটা ক্যাপাসিটর প্যারালেলে দিব তাই না। জি স্যার, জি স্যার। হ্যাঁ, আমার এখানে বলার মেইন আইডিয়াটা ছিল এটা, যে আপনি যখন মানে প্যারালেল একটা ক্যাপাসিটর দিচ্ছেন, তখন যেটা হচ্ছে যে ওই ক্যাপাসিটরের মধ্যে অবভিয়াসলি একটা কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, ইটস ট্রু। বাট আপনার ওভার ভোল্টেজটা তো দুইজন সেমই শেয়ার করতেছে। আপনি চিন্তা করেন, আপনার যদি ভোল্টেজ সেম থাকে আর আপনার জেড এর ভ্যালু সেম থাকে, ভি বাই জেডটাই তো ওই ব্রাঞ্চের কারেন্ট, ইজন্ট ইট? উম, আচ্ছা আচ্ছা, জি স্যার, জি স্যার, হ্যাঁ, তাহলে তো আমি বলতে চাচ্ছি যে আপনার, ভোল্টেজ সেম থাকার কারণে হচ্ছে হ্যাঁ ভোল্টেজ কারেন্টটা সেম সেম থাকার থাকছে। কারণে কারেন্ট সেম থাকবে। ইভেন ইফ ইউর অ্যাডিং সামথিং ইন প্যারালেল, অবভিয়াসলি ওই কারেন্টটা, মানে যেই কারেন্টটা আপনার জাস্ট একটা মিনিট, আমি এটাকে স্ক্রিন শেয়ার করি, তাহলে আই গেস অন্যদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, হ্যাঁ এখানে ছিলাম, ওকে। সো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি দেখেন, আপনার ভোল্টেজটা তো এই ব্রাঞ্চেও প্যারালাল, সেম ভোল্টেজ, এখানেও সেম ভোল্টেজ। তো আপনার এখানে যদি সেম ভোল্টেজ থাকে, তাহলে রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্সের ভ্যালু তো চেঞ্জ হয় নাই। সো আপনার ভি বাই জেড ভ্যালু শুড বি ইয়োর কারেন্ট আইএল। সো আমি আপনাকে বলছি যে আইএস এ চেঞ্জ হবে, দেয়ার উইল বি চেঞ্জ ইন আইএস, বাট দেয়ার উইল বি নো চেঞ্জ ইন আইএল। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। এখন বোঝা কিন্তু গিয়েছে? স্যার ওই যে জি। আইএস টা না আইএল আর আইসি এর মাঝখানে ডিভাইড হয়ে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ বিকজ দে আর প্যারালাল। হ্যাঁ, তো নাও তাহলে যদি divide- এতক্ষণ IS and IL was same, now IS will be more because you have an IC additional. ও এখন তাহলে অ্যাপারেন্টলি হচ্ছে ওই অ্যাড করে হচ্ছে আপনার লোড কারেন্টটা সেমই থাকছে ইয়েস আলটিমেটলি। ইয়েস, IL সেমই থাকবে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে স্যার, বুঝতে পারছি। এই ওই কনসেপ্টে আর কি এটা এক্সপ্লেন করা হয়েছিল, ওকে। আচ্ছা, জি সো স্যার, থ্যাংক ইউ আমরা স্যার। আজকের টপিকটায় যাই আর কি। So today's topic will be resonance. Today we will be studying resonance. সো রেজোন্যান্স সার্কিটটাতে আমরা বেসিক্যালি দেখব যে একটা সার্কিটের মধ্যে ফ্রিকোয়েন্সি রেসপন্স ক্যারেক্টারিস্টিক্সগুলো কেমন থাকে, রেজোন্যান্স, হোয়াট ডু ইউ মিন বাই রেজোন্যান্স ওয়েন উই আর টকিং অ্যাবাউট অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট। তারপর মানে এইটার কমন একটা এক্সাম্পল কি হতে পারে। সো রেজোন্যান্স ব্যাপারটা কি, ইউ হ্যাভ হার্ড ইন ফিজিক্স, দিস টার্ম ইন ফিজিক্স, যে আমরা যখনই একটা মেকানিক্যাল সিস্টেমের কথা চিন্তা করি, তখন আমরা জানি যে প্রত্যেকটা অবজেক্টের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে, এবং ওই ফ্রিকোয়েন্সিটাতে কি হয়, ওই অবজেক্টটা ভাইব্রেশনটা সবচেয়ে বেশি হয় ইফ দ্য ভাইব্রেটিং ফ্রিকোয়েন্সি ইজ এক্স্যাক্টলি সিমিলার টু দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি।
এটার সাথে এটা তো আমরা সবাই ফিজিক্সে পড়েছি, রাইট? স্যার জি কি স্যার। বললেন একটু ইয়েস, গো হেড। স্যার কি বললেন একটু রিপিট হ্যাঁ, বললাম করবেন যে আবার? আমরা ফিজিক্সে পড়েছি যে প্রত্যেকটা মেকানিক্যাল সিস্টেমের কিন্তু একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে, প্রত্যেকটা অবজেক্টের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে, এবং ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে কি হয়, তো এটা হারমোনিক ফ্রিকোয়েন্সি না? yeah, we are talking about harmonic frequency. Harmonic frequency is মানে mainly at times can also be a multiple of the natural frequency. ওকে, সো আমি হারমোনিক্সে যাব না, আমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ওই কনসেপ্টটা আনতে চাচ্ছি যে যখনই একটা মেকানিক্যাল সিস্টেম থাকে তখন সে ফর এক্সাম্পল একটা টিউনিং ফোর্ক হতে পারে, ওই টিউনিং ফোর্কটার কিন্তু একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে। ওকে, সো দেখা যায় যে তখন আপনি যদি যখন মানে ইফ দেয়ার ইজ আনাদার ভাইব্রেশন দ্যাট ইজ গোয়িং অন এক্স্যাক্টলি অ্যাট দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য টিউনিং ফোর্ক, তখন দেখা যায় কি যে ভাইব্রেশনটা একটু বেশি হয়। সো এই যে ফেনোমেননটা যেটা ফ্রিকোয়েন্সি রিলেটেড, এই ফেনোমেননটাকে আমরা বলছি রেজোনেন্স। বাট এই যে এক্সাম্পলটা দিলাম, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ রেজোনেন্স ইন এ মেকানিক্যাল সিস্টেম। সো আরও কিছু ইন্টারেস্টিং এক্সাম্পল দিই। আপনারা রেডিও শুনেছেন ছোট থাকতে বা এখনো শুনেন কেউ? ইজ দেয়ার এনিওয়ান রেডিও শুনেন? জি স্যার। হ্যাঁ, তো লাইক ব্যাক দেন লাইক ওয়েন উই ওয়ার কিডস, লাইক ইফ আই ক্যান রিমেম্বার, লাইক আমরা যখন গ্রেড 7 গ্রেড 8 এরকম ছিলাম তখন দেখা যেত মাঝে মাঝে কি বলে কি জানি চলতো, হ্যাঁ ভূত এফএম, অনেক সময় মাঝে মাঝে আমরা ভূত এফএম শুনতাম। আপনারা শুনছেন? ইয়া, সো হোয়াট হ্যাপেন্স ইন রেডিও, হ্যাঁ এখানে আপনি দেখেন, আপনি যদি পুরান কোনো রেডিও দেখে থাকেন আপনি দেখবেন কি এইটার মধ্যে একটা টিউনিং নবের মতো থাকে। আপনি এই নবটাকে ঘুরাবেন, when you are মানে রোটেটিং দ্যাট নব অর টার্নিং দ্যাট নব, আপনি দেখবেন কি একটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। সে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, সে 88.0 ইজ আ পপুলার রেডিও ফুর্তি নামে বাংলাদেশে বেশ পপুলার একটা এফএম রেডিও মানে ব্রডকাস্টার। সো আপনি দেখবেন কি আপনি যখন 79.6 79.7 দিচ্ছেন তখনই কিন্তু আপনি রেডিওতে হালকা হালকা শুনতে পারবেন। আবার আপনি যখন 88.23 দিচ্ছেন তখনও কিন্তু আপনি রেডিওর ভয়েসটা শুনতে পারতেছেন। কিন্তু সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো আপনি কখন শুনতে পারবেন, যদি আপনার রেডিওটা এক্স্যাক্টলি 88.0-তে দেওয়া থাকে। সো এখানে কি হলো, হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ ইজ দ্যাট যে রেডিওটাতে যেটা হচ্ছে যে ইউ হ্যাভ আ সিগন্যাল, যে সিগন্যালটা 79.7 থেকে 88.3 পর্যন্ত সিগন্যালটা পাচ্ছেন, বাট ইউ আর গেটিং দ্য বেস্ট সিগন্যাল or the clearest voice when the frequency is exactly 88. so যেই ফ্রিকোয়েন্সিটাতে আপনি সবচেয়ে ভালো বা ক্লিয়ারলি যে ভয়েসটা শুনতে পাচ্ছেন দ্যাট ইজ ইউর রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। এবং এই যে বললাম 79.7 থেকে 88.3 এই রেঞ্জটা জুড়ে, যে রেঞ্জটা জুড়ে আপনি আসলে শুনতে পাচ্ছিলেন ওই রেঞ্জটা হলো একটা ব্যান্ডউইথ। বোঝা যাচ্ছে এক্সাম্পল? জি স্যার। সো আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যখন কোনো একটা রেডিও শুনেন বা ফোনে হোক যেখানেই হোক, আজকাল তো আসলে রেডিওভাবে শোনা হয় না, বাট দেন এগেইন আপনি দেখবেন যে আপনি যখনই একটা ব্রডকাস্টিং স্টেশন থেকে দেওয়া হয় ওইটার একটা সার্টেইন টিউনিং ফ্রিকোয়েন্সি থাকে। আপনি ওই ফ্রিকোয়েন্সিটার কাছাকাছি নিলেই কিন্তু আপনি শুনতে পারবেন, বাট আপনি পারফেক্টলি যখন 88.0 দিবেন তখন কিন্তু আপনার সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো শুনতে পারবেন। তখন যেই ফেনোমেননটা হয় দ্যাট ইজ অলসো রেজোনেন্স। সো রেজোনেন্স, এখন আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে রেজোনেন্স আমরা কি বুঝাবো? রেজোনেন্স এই ক্ষেত্রে আমরা বুঝাবো ওই কন্ডিশনটা যখন আমরা দেখব যে সার্কিটটার পাওয়ার ফ্যাক্টর হয়ে যাচ্ছে 1, দ্যাট ইজ ওয়ান কন্ডিশন। এবং তখন দেখা যাবে যেহেতু পাওয়ার ফ্যাক্টর 1, দ্যাট মিনস আমাদের ইমাজিনারি পোর্শনটা একটাকে ক্যান্সেল করে দিয়েছে, which means even though your circuit is an RLC circuit, still the circuit is a purely resistive circuit। এবং ওই সময় আপনি দেখবেন যে রেজোনেন্ট কন্ডিশনে for that circuit either your voltage
or your current is the maximum. So এটাকে বোঝার জন্য সবচেয়ে সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন if you focus at this curve, যে when you have a system, এই সিস্টেমটাতে এই যে FR যে ফ্রিকোয়েন্সিটা আছে, you are having the maximum voltage or current at a specific frequency, এবং যেই সার্টেন ফ্রিকোয়েন্সিটা আপনি পাচ্ছেন বা এই ফেনোমেননটা হচ্ছে, দ্যাট ইজ ইউর রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ফর দিস ইলেকট্রিক্যাল সিস্টেম। সো আজকে আমরা যেটা শিখব, দ্যাট উইল বি সিরিজ রেজোন্যান্স সার্কিট। আজকে আমরা প্যারালেল রেজোন্যান্স সার্কিট নিয়ে কথা বলবো না, আজকে আমরা শুধু সিরিজ রেজোন্যান্স সার্কিট নিয়ে কথা বলবো। ওকে, জি, গো হেড। তো আপনার ক্লাসটা কি রেকর্ড হবে? Yes, today's class will be recorded. তো আগের দিনের ক্লাসটা একটু রেকর্ডেড লাগতো। Oh, it was also recorded. I'm sorry, actually I didn't get time. আমি ওটা আজকেই আপলোড করে দিব। I'll upload both the classes. That was also recorded. So I'll upload the recording of both the classes. Yeah. ওকে স্যার, থ্যাংক ইউ। Okay. হ্যাঁ, সো একটা সিরিজ রেজোন্যান্স সার্কিটে কি হয় ওই জিনিসগুলো আজকে আমরা দেখব। ওকে, so probably I have already mentioned about this thing, resonance curve, যে this is the resonance curve, যেখানে দেখা যাবে যে সার্কিটে ইদার কারেন্টটা অর ভোল্টেজটা কোনো একটা সার্টেন স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে সবচেয়ে বেশি হয়, ওইটাকে আমরা বলে থাকি রেজোন্যান্স সার্কিট। সো আজকে আমরা যেটা পড়বো, দ্যাট উইল বি ইয়োর সিরিজ রেজোন্যান্স সার্কিট। ওকে, সো সিরিজ রেজোন্যান্স সার্কিটে যখন হয়, যে আমরা এই চ্যাপ্টার থেকে যেটা দেখবো যে আমরা কিভাবে একটা রেজোন্যান্স সার্কিট ডিজাইন করতে পারি, অল দিস উইল বি হোয়াট উই উইল বি লার্নিং। সো একটা সার্কিটে অ্যাকচুয়ালি যেটা হয়, যে সার্কিটে when you have a source ES, সোর্সের নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকে যেটাকে আমরা RS দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। সিমিলারলি আমি যেটা বললাম, যে যখনই আপনার কোনো একটা লোড থাকে, ইভেন ইফ দ্যাট লোড ইজ আ কয়েল, ওই লোডটার কিন্তু একটা রেজিস্ট্যান্স থাকে এবং একটা ইন্ডাকটেন্স থাকে। সো আমরা একটা সিরিজ RLC সার্কিটে দেখতেছি। সো এই সার্কিটের মধ্যে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কি থাকে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেয়ার ইজ অ্যান R, দেয়ার ইজ অ্যান L, দেয়ার ইজ আ C অ্যান্ড দেয়ার ইজ আ সোর্স। বাট ওই যে সোর্সটা আছে, সোর্সের নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকে যেটাকে আমরা RS বলে থাকি, এবং আপনার যদি একটা ইন্ডাক্টরও থাকে বা এনি ইন্ডাক্টর, ওই ইন্ডাক্টরের দেখা যায় যে তার শুধু একটা ইন্ডাক্টরের সাথে তার একটা রেজিস্টিভ পোর্শনও থাকে, দ্যাট অ্যাক্টস লাইক এ রেজিস্টার। সো ওইটাকে আমরা RL দিয়ে রিপ্রেজেন্ট করি। এবং আপনি দেখবেন যে সার্কিটে একটা RD নামে আরও একটা কম্পোনেন্ট আছে। এই RDটা হলো বেসিক্যালি একটা ডিজাইন রেজিস্ট্যান্স, যেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা আমাদের মতো করে অ্যাড করি, so that we can make changes in the circuit, or so that we can tune the circuit to a resonant condition. So এই RD এর কাজটা হলো, it is what you bring to the circuit to that in order to make it resonant. So আমরা let's try to look here. So এই যে আজকে যেগুলো পড়াচ্ছি, এইটার নোটসটাও আমি ক্লাসে দিয়ে রাখবো, আমি এখন আপলোড করিনি, বাট ইট উইল বি দেয়ার ইন দ্য স্লাইড। হ্যাঁ, সো আমরা যেটা বললাম, যে উই ওয়ার লুকিং হিয়ার, যে একটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে সোর্সের একটা রেজিস্ট্যান্স থাকে, একটা ডিজাইন রেজিস্ট্যান্স থাকবে, এবং আপনার যে ইন্ডাক্টর বা যেই লোডটা থাকবে, ওই লোডের একটা রেজিস্টিভ পোর্শনও থাকে যেটাকে আমরা RL দিয়ে রিপ্রেজেন্ট করি। সো আমরা কি করি, এই যে সার্কিটটা আছে প্র্যাকটিক্যাল কেসে যেটা থাকে, আমরা এই সার্কিটটাকে চেঞ্জ করে একটা আইডিয়াল সার্কিটে নিয়ে যাই। আইডিয়াল সার্কিটে নেই, কিভাবে নেই, আমরা জাস্ট রেজিস্টারগুলোকে একত্র করে দেই। সো দিস R ইজ বেসিক্যালি RS প্লাস RD প্লাস RL। সো প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিক্যাল যে সার্কিটটা আছে ওইটাকে একটা আইডিয়াল সার্কিটে কনভার্ট করে নেই ফর easier simplification, so that the problem becomes easy for us to solve. So ওই জিনিসটাকে আমরা সিম্পলিফাই করার জন্য আমরা প্র্যাকটিক্যাল সার্কিটটাকে আইডিয়াল সার্কিটে নেই, এবং যখন আইডিয়াল সার্কিটে নেই, আমি সবগুলা রেজিস্ট্যান্সকে
একত্র করে ফেলি। সো এই যে আরটাকে আপনি দেখছেন, দিস আর ইজ বেসিক্যালি ইয়োর আর এস প্লাস আর ডি প্লাস আর এল। সো দিস হ্যাপেন্স ইন এ রেজোনেন্স সার্কিট। সো এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে একটা এখন আমরা পড়ছি সিরিজ রেজোনেন্স সার্কিট। সো সিরিজ রেজোনেন্স সার্কিটে তাহলে কি থাকবে? সোর্স থাকবে, একটা আর থাকবে, একটা এল থাকবে, একটা সি থাকবে, এবং যে আরটা থাকবে that R is the combination of all the resistances RS, RD and RL. So আমরা জানি যে এই পুরো সার্কিটের জন্য টোটাল ইম্পিডেন্স হবে R plus JXL minus JXC which is written here. So আমরা জানি যে রেজোন্যান্ট কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টর হয়ে যায় ইউনিটি। পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয়ে যাওয়ার মানে কি? দ্যাট মিনস ইউ ডু নট হ্যাভ দিস ইমাজিনারি পোর্শন। ইমাজিনারি পোর্শনটা যদি জিরো হয়ে যায়, that means your power factor will be unity, and at the same time it also means that your XL should be equal to your XC. So resonant frequency first condition holo je যে XL এবং XC is equal হয়ে যাবে। এখন আপনার কোয়েশ্চেন হতে পারে যে আমি তো একটু আগে বলেছিলাম যে ভোল্টেজও কখনো ম্যাক্সিমাম হতে পারে, কারেন্টও। সো সিরিজ ক্ষেত্রে কি হবে? সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে মনে রাখবেন, যেহেতু আজকে আমরা শুধু সিরিজ রেজোনেন্স বা সিরিজ আরএলসি সার্কিট নিয়ে কথা বলবো, সিরিজ রেজোনেন্সে রেজোনেন্ট কন্ডিশনে ম্যাক্সিমাম ভ্যালু হয় কারেন্টের এবং মিনিমাম ভ্যালু হয় ইম্পিডেন্সের। ইম্পিডেন্সের ভ্যালু মিনিমাম করার জন্যই we have considered that this should be 0, because if this is 0 only then we will have the minimum value of impedance. So resonant condition e XL will be or equal to XC. So if XL is equal to XC, তাহলে আমরা কি লিখতে পারি? XL হলো ওমেগা L, XC হলো 1 বাই ওমেগা C। তো এখান থেকে ফর্মুলাটা আসে যে ওমেগা হলো 1 বাই রুট ওভার LC। সো রেজোনেন্ট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ফর্মুলা হলো 1 বাই রুট ওভার LC ইন কেস অফ সিরিজ সার্কিটস। এবং রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কি হবে? উই নো দ্যাট ওমেগা ইজ 2 পাই বাই টি অর 2 পাই এফ, যেটা আমরা একদম শুরুর দিকে শিখেছিলাম ইওর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সো আপনার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি উইল বি 1 বাই 2 পাই ইন্টু 1 বাই রুট এল বাই সি। তো এখানে খাতায় যে ডিরাইভেশনগুলো আছে, নোটে যেগুলো আছে, এই সেম ডিরাইভেশনগুলো এখানে বইয়েও আছে। সো ইউ ক্যান ফলো এনি ওয়ান উইচ এভার ইউ প্রেফার। Yes, is this clear? Can we move to the next? Can we move forward? Yes, sir. আচ্ছা, সো রেজোনেন্স ক্ষেত্রে আমরা কি দেখলাম যে রেজোনেন্সের ক্ষেত্রে যেহেতু আমার এক্সএল অ্যান্ড এক্সি ইকুয়াল হয়ে যাবে, তাহলে হোয়াট উইল বি আওয়ার টোটাল ইম্পিডেন্স? আমাদের টোটাল ইম্পিডেন্স কিন্তু হবে শুধু জেড আর। কেন? বিকজ জেড এল অ্যান্ড জেড সি দে আর ক্যান্সেলিং ইচ আদার। সো অ্যাট সিরিজ রেজোনেন্স ইয়োর জেডটিএস বলতে বোঝাচ্ছে টোটাল, মানে টোটাল রেজোনেন্ট, টোটাল ইম্পিডেন্স ইন রেজোনেন্ট সিরিজ কন্ডিশন আর কি। সো দিস ইজ দ্য ডায়াগ্রাম যে সিরিজ রেজোনেন্সে কারেন্ট হবে ম্যাক্সিমাম এবং ইম্পিডেন্স হবে মিনিমাম। যেহেতু ইম্পিডেন্স মিনিমাম, দ্যাটস ওয়াই দিস জেড এল অ্যান্ড জেড সি সামেশন উইল বি 0। সো এখন আপনার নেক্সট কোয়েশ্চেন, এখানে আরও কিছু টার্ম আছে যেটা আমাদের জানা লাগবে যে হোয়াট ডু মিন বাই পিক রেজোনেন্ট কারেন্ট। রেজোনেন্ট কন্ডিশনে যেই কারেন্টটা সার্কিট দিয়ে যাবে দ্যাট উইল বি ইয়োর পিক রেজোনেন্ট কারেন্ট। সো পিক কারেন্ট কি হবে? সিন্স ইট ইজ আ, ইফ ইউ লুক অ্যাট দ্যাট সার্কিট, আমাদের সার্কিটটা কি? দিস ইজ ইয়োর সার্কিট। এখন যেহেতু এক্সএল অ্যান্ড এক্সি ইকুয়াল, তাহলে আমাদের কারেন্ট আই উইল বি হোয়াট? দিস ভোল্টেজ ডিভাইড বাই this resistance simply. So your peak current, resonant current in this situation is Vs by R. এখন নেক্সট হলো যে রেজোনেন্ট ভোল্টেজ লেভেলগুলো আমরা দেখব। রেজোনেন্ট কন্ডিশনে ভোল্টেজ লেভেলগুলো কি হয়? Sir, can you go scroll up a little bit? Yes. Yes. More? Arekto, sir. জি, আর উপরে যাব?
I cannot hear you. জি বলেন। জি স্যার আরেকটু স্ক্রল করেন উপরে। Okay, জি okay. এখানে এখানে Yeah, you see the circuit on the left, yeah. sorry, হ্যাঁ, ও এই সার্কিটটাতে আমি বলতে চাচ্ছি যে আই মিন আফটার ইউ হ্যাভ কনভার্টেড টু অ্যান আইডিয়াল কেস, বিকজ প্র্যাকটিক্যাল কেসটা নিয়ে আমরা কাজ করি না, আমরা প্র্যাকটিক্যালটাকে আইডিয়ালটাতে নিয়ে নিই। সো দিস ইজ জি ইয়োর না আইডিয়াল স্যার সার্কিট। নিচের সার্কিটটা ওই যে ও দুইটা সার্কিট, এখানে হ্যাঁ এখানে যে আর এল ইয়েস। আর যে সি, এটা মানে আর এলটা বক্সে করছেন কেন? ও আরএলটাকে বক্সে দেওয়া হয়েছে বিকজ আপনাকে ইউজুয়ালি আমাদের লোডগুলো হয় একটা ইন্ডাক্টর। সো আমরা ইন্ডাক্টরকে ইউজুয়ালি জাস্ট একটা ইন্ডাক্টর হিসাবে দেই, বাট আপনি যদি প্র্যাকটিক্যাল কেসে দেখেন ওই ইন্ডাক্টরের শুধু একটা ইন্ডাকটেন্সের ভ্যালু, মানে তার শুধু রিঅ্যাক্টিভ না, তার একটা রেজিস্টিভ ভ্যালুও থাকে। সো দ্য ইন্ডাক্টর দ্যাট ইউ আর সিইং ইন অ্যান আইডিয়াল কেস, ইট অ্যাকচুয়ালি ইজ আ রেজিস্ট্যান্স প্লাস অ্যান ইন্ডাক্টর, বুঝছেন? সো দিস ইন্ডাক্টর ইজ, এটা হলো আইডিয়াল কেসে, বাট এটার প্র্যাকটিক্যালি ইট হ্যাজ আ রেজিস্টিভ পোর্শন অ্যান্ড আ ইন্ডাকটিভ পোর্শন। সো আমি So, এই যে capac- কয়েলটা থাকে ওইটার রেজিস্টিভ পোর্শনটাকে আর এল বলছি, ওইটারই ইন্ডাকটিভ পোর্শনটাকে এল বলছি। so what about for the capacitor, sir? ইট Does ডাজন্ট this- হ্যাভ এনি, ইট ডাজন্ট হ্যাভ এনি ভ্যালু। তাহলে আমরা আর স্যার, সি তাহলে আরেকটা রাখবো। কিভাবে পাচ্ছি আমরা? পরে যখন দিচ্ছি তখন তো এল আর সি আর হচ্ছে আর এস তিনটা একসাথে করে ইম্পিডেন্স দিচ্ছি। Yes, yes. So this R is the summation of RS plus RD plus RL, which I have written here. okay. So I was just confused why there was a R for the L but not for the C, that's why. oh no, you don't have it. এর রিজনটা হলো যে আপনার প্র্যাকটিক্যাল কেসে 90% অফ ইউর লোড ইজ ইন্ডাকটিভ। ক্যাপাসিটিভ আসলে লোড খুবই কম হয় এবং আপনি যেগুলো ইউজ করেন ম্যাক্সিমামই ইন্ডাকটিভ লোড। আচ্ছা, okay. ওকে, সো আমরা পিক কারেন্টটাকে দেখলাম, পিক কারেন্টটাকে আইএস হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। দেন হিয়ার হোয়াট উই আর ট্রাইং টু ফাইন্ড আউট, উই আর বেসিক্যালি ট্রাইং টু ফাইন্ড আউট the value of VR, the value of VL and the value of VC at resonant conditions. So resonant conditions say the current is IS, as we already know, because IS is the peak current and peak current is the source voltage divided by the resistance R. So আমি জাস্ট আইএস এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি সব কেসে। একবার হবে আর অ্যাঙ্গেল 0, একবার হবে ভিএস বাই আর, এক্সএল হবে অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যান্ড এক্স ইজ মাইনাস 90 ডিগ্রি, দ্যাট ইউ অলরেডি নো, ইউ নো দিস ডিফারেন্সেস। সো এবং আপনি যদি ভিএল এবং ভিসি যে টার্মটা আসবে, ইফ ইউ প্লট দেম টুগেদার, ইফ ইউ ট্রাই টু ফাইন্ড আউট the value of the value, you will see that again VL and VC tara they are actually 180 degree out of phase, and if এবং they are exactly opposite to each other. If you clearly look here in this impedance diagram, VL is at plus 90 degree, plus 90 degree মানে আমরা anti clockwise এ 90 degree তে যাচ্ছি, this is your VL. If you are trying to get the value of VC, then এটার angle হলো minus 90 degree, which means we are going in clockwise direction. So VL and VC are exactly opposite to each other. So even if you add VL and VC, আপনি দেখতে পারবেন যে again the summation is 0. So এখান থেকে আপনি কিন্তু বুঝতে পারতেছেন that your VR is now equal to your VS, which means একটা resonant condition এ your resistive load is consuming all the voltage and your inductive or capacitive load is not consuming any voltage. Why? Because they are exactly opposite to each other and they are going to cancel each other, which is why you are getting the maximum current in this condition and also the minimum impedances, because the reactive impedances XL and XC are cancelling each other. সো এরপর আমরা দেখলাম যে যেহেতু আমাদের ভিএস, এই আইএস এবং ভিএসটা তো অবভিয়াসলি উইল ফলো দিস লাইন বিকজ ইট ইজ কমপ্লিটলি রিয়েল।
সো এবং যেহেতু তাদের দুইটাই ভি, দিস ইজ দ্য IS, and if you further draw it, this will be your VR, because all of both of them are parallel to each other. That means তারা ফেজে আছে, এবং যেহেতু ফেজে আছে, that means theta v minus theta I will be 0, cos 0 is 1, which is why in a resonant condition your power factor is also 1, because your real power and your apparent power is exactly equal to each other, because your QL and QC will directly cancel out each other, যেটা আমরা পাওয়ার ফ্যাক্টর কারেকশনেও দেখেছিলাম যে কিভাবে আমরা একটা পাওয়ার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কন্ডিশনে যেতে পারি। ওটা যেতে হলে দ্য অনলি ওয়ে ইজ টু মেক শিওর দ্যাট a positive reactive power and a negative reactive power will cancel each other, which is why QL and QC should be equal to each other, এবং যেহেতু আমাদের XL আর XC একটা সমান হবে ইন কন্ডিশন অফ রেজোনেন্স, তাই আমাদের পাওয়ার ফ্যাক্টরটাও সেম 1ই থাকবে। ওকে, সো আমরা এখন নতুন কিছু টার্মে যাব, যেখানে যেগুলো আমাদের ক্যালকুলেশনসে যাবে। স্যার আপনার কথা শোনা যাচ্ছিল না। কথা শোনা যাচ্ছে না? বাকিদেরও কি এটা হয়েছে? জি স্যার। ওকে ওকে, আচ্ছা ক্যান ইউ টেল মি কোথা থেকে আমি আবার একটু ফ্রম হিয়ার? হ্যাঁ, রেজোন্যান্ট ভোল্টেজ এখানে, তাই না? মানে এখান থেকে। ওকে না স্যার, ইন ফেজ পর্যন্ত স্যার। ওকে ওকে, ইন ফেজ পর্যন্ত। হ্যাঁ, সো আমি বলতে যাচ্ছি যে এই ডায়াগ্রামটা দেখে আমরা বুঝতে পারি যে আইএস যে ফেজারটা আছে এবং ভিআর যেই ফেজারটা আছে তারা একজন আরেকজনের সাথে প্যারালেল অর তাদের অ্যাঙ্গেল 0, which means your IS and VS are in phase. যেহেতু তারা ফেজে থাকবে, দ্যাট মিন্স ভোল্টেজ এবং কারেন্টের মাঝে অ্যাঙ্গেলটা হবে 0, so your power factor will definitely be 1 because cos 0 is 1. সো আমি এখানে cos 0টা 1, এটা আমরা পাওয়ার ফ্যাক্টর কারেকশনেও দেখেছিলাম যে যখন আমরা পাওয়ার ফ্যাক্টর কারেক্ট করেছিলাম তখন আমাদের QL অ্যান্ড QC ইকুয়াল ছিল, এবং QL এবং QC যদি এক্স্যাক্টলি অপোজিট টু, যেহেতু তারা এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার, অ্যান্ড ইফ দে আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড, সো দে উইল ক্যান্সেল ইচ আদার। সো ক্যান্সেল করলে তখন আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার, কোনো পাওয়ারই রিঅ্যাক্টিভ পাওয়ারে কনভার্টেড থাকে না, রিয়েল পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার সেম হয়, হুইচ ইজ ওয়াই ইয়োর পাওয়ার ফ্যাক্টর ইজ এক্স্যাক্টলি 1 ইন কন্ডিশনস অফ রেজোন্যান্স। দিস ইজ হোয়াট আই এম সেইং। সো এরপরে আমরা যেটা যাব, যে আমরা নতুন কিছু টার্মসে যাব। রেজোনেন্সের যে এই চ্যাপ্টারটা আছে, আপনাদেরকে বলে রাখি, এই চ্যাপ্টারটাতে আপনারা অনেক ফর্মুলা পাবেন, অনেক ফর্মুলা থাকবে, এবং দিন শেষে রেজোনেন্সের কোয়েশ্চেন দুই টাইপের হয়। একটা হলো যে রেজোনেন্ট কন্ডিশনগুলো বের করা, অথবা হাউ ইউ ক্যান ডিজাইন আ সার্কিট টু মেক শিওর দ্যাট ইট হ্যাজ দ্য রেজোনেন্ট কন্ডিশন ফিচার্স। সো এই টাইপের কোয়েশ্চেন থাকে, এবং মোস্টলি দিজ আর মানে স্ট্রেইট ফরওয়ার্ড ক্যালকুলেশন বেসড আর কি চ্যাপ্টারটা। সো ইউ উইল বি গোয়িং অ্যাক্রস নিউ টার্মস at the same time. You have to memorize or remember plenty of formulas for this chapter আর কি। সো আমরা নতুন একটা টার্মে যাব, যেটাকে আমরা বলে থাকি কোয়ালিটি ফ্যাক্টর। সো আজকে যা পড়তেছি সব সিরিজের জন্য, আমরা নেক্সট দিন প্যারালেলের ক্ষেত্রেও কোয়ালিটি ফ্যাক্টর কি এই টার্মগুলো দেখব। সো কোয়ালিটি ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি বলে যে ইট ইজ বেসিক্যালি দ্য রেশিও অফ হাউ মাচ এনার্জি ইজ বিং স্টোরড and compared to how much energy is being dissipated. Okay, so quality factor Q, যেহেতু এটা সিরিজ কেসে, দ্যাটস ওয়াই কিউটাকে লেখা হচ্ছে QS, which means the quality factor in series condition. So QS is basically the ratio of reactive by real power. আমরা জানি যে রিয়েল পাওয়ার হলো যেটা লোড কনজিউম করে, যেটা ডিসিপেট হয়, এবং রিঅ্যাক্টিভ পাওয়ার হলো ওই পাওয়ারটা যেটা ইউজুয়ালি লোড টু সোর্স অসিলেট করতে থাকে, অথবা এটা স্টোর করা হয়, এটা কোথাও ইউজ হয় না। সো দিস কোয়ালিটি ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ রিঅ্যাক্টিভ পাওয়ার বাই রিয়েল পাওয়ার, অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ অনলি কনজিউমড বাই L or C. ওকে, সো আমরা কি জানি এই ক্ষেত্রে স্যার আরএলসি সার্কিটে তো তিনটাই থাকে, মানে রেজিস্টরও থাকে, সরি ইন্ডাক্টরও থাকে, আবার ক্যাপাসিটরও থাকে, তো আমরা এখানে জাস্ট ইন্ডাক্টরটা কেন ইউজ করতেছি? ও না, মানে ইজ বিকজ
your reactive power is I square XL. এখানে যেহেতু XL and XC equal, so you can use I square S XCও ব্যবহার করতে পারেন, I square S XLও ব্যবহার করতে পারবেন। You can use any one. বাট স্যার দুইটা রিঅ্যাক্টিভ পাওয়ার তো সেম, সো ক্যান্সেল আউট করে দিচ্ছে না, তো জিরো হওয়ার কথা না। হ্যাঁ, দুইটা রিঅ্যাক্টিভ পাওয়ার সেম, আই এগ্রি, বাট এখানে যেটা হচ্ছে যে যখন আমরা কোয়ালিটি ফ্যাক্টর নিচ্ছি, আমরা এটাকে ভেক্টর বা ওই পয়েন্ট অফ ভিউতে নিচ্ছি না, আমরা জাস্ট যে কোনো একটা নিচ্ছি, বিকজ উই নো যে আমি তো বলেছিলাম যে একটা ফুল সাইকেলে কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার আর থাকে না, সিন্স ইট ইজ অসিলেটিং, এবং এই ক্ষেত্রে যেহেতু আর এল এবং এক্সএল আর এক্সি এক্স্যাক্টলি ইকুয়াল, একটাকে ক্যান্সেল করবে, এই কারণেই কিন্তু আমি যে কোনো একটা নিচ্ছি, যাতে আপনার ভ্যালুটা জিরো না হয়, তাহলে তো আপনার সিরিজ কন্ডিশনে সবসময় কোয়ালিটি ফ্যাক্টর জিরো হবে, বিকজ ইউর নিউমারেটর ইজ জিরো, which is why you can take any one, either you take I square XL or you take I square XC, I square XC, whichever you prefer. So আপনি যেটাই নেন না কেন, এই I square চলে যাচ্ছে, so you will get the value of XL by R. XL is again omega L. Omega we know that for resonant condition omega is 1 by root LC, for series resonant condition. So ওখান থেকে আমরা কোয়ালিটি ফ্যাক্টর আরও একটা ফর্মুলা পাই। কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলাটা হলো ইদার এক্সএল বাই আর অথবা এক্সি বাই আর, বিকজ এক্সএল অ্যান্ড এক্সি আর ইকুয়াল, or you can write it down as 1 by r into root L by C, or you can write it down as FR by BW. FR হলো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, BW এখন আমরা যাইনি, বাট BW is basically bandwidth, যেটা আমরা ফর্মুলাটা আমরা সামনে ডিরাইভ করব ব্যান্ডউইথের, এবং কনসেপ্টটা তো আপনাদেরকে দিয়েছিলাম যে রেডিওর এক্সাম্পলটা, যে ব্যান্ডউইথ অ্যাকচুয়ালি বোঝায় ইট ইজ বেসিক্যালি দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সির মাঝে যে রেঞ্জটা থাকে, ইট ইজ দ্য রেঞ্জ বিটুইন টু কাট অফ ফ্রিকোয়েন্সিস। ওকে, সো আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি কী, কর্নার ফ্রিকোয়েন্সি কী, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কী, ওখানে যখন যাব তখন আমরা ব্যান্ডউইথের টার্মটাতে আর কি ক্লিয়ার হব। সো ইউ ফর নাও জাস্ট রিমেম্বার দিস ফর্মুলাস। সো কাট অফ ফ্রিকোয়েন্সি কাকে বলে, বা ব্যান্ডউইথ বা কর্নার ফ্রিকোয়েন্সি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, অল দিজ আর সেম, অল দিজ মিনস দ্য কাট অফ ফ্রিকোয়েন্সিস। হ্যাঁ, সো এখানে দেখা যাচ্ছে যে ইফ আই এম ট্রাইং টু ড্র, এখানে একটা সার্কিটের জন্য কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফটা দেওয়া আছে। সো দেখা যাচ্ছে কি, সে ফর এক্সাম্পল হিয়ার you can clearly see that when the frequency is 400, you're getting the maximum value of current. That means in this circuit your resonant frequency is 400 hertz, but there is a specific range of frequency over which you will get value, মানে হাফ পাওয়ার ভ্যালু, এর জন্যই কাট অফ ফ্রিকোয়েন্সিকে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিও বলা হয়। সো আপনি দেখতে পারবেন যে যদি ইফ ইউ আর লুকিং অ্যাট দ্য কার্ভ, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যেটা হয় যে সে ইফ ইউর ম্যাক্সিমাম পাওয়ার ইজ 100, সে ফর এক্সাম্পল 100, হাফ পাওয়ার থাকে একটা স্পেসিফিক ভ্যালুতে, সে এই লেভেল পর্যন্ত আপনি হাফ পাওয়ার পাবেন। সো ইন দ্যাট কেস যেটা হবে যে এটার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি ইজ ইয়োর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি F1, এইটার কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ ইয়োর আপার কাট অফ ফ্রিকোয়েন্সি F2। সো F1 থেকে F2 এই যে গ্যাপটা, এটাকে আমরা বলে থাকি ব্যান্ডউইথ। সো ব্যান্ডউইথ ইজ বেসিক্যালি দ্য রিজিয়ন বিটুইন দ্য লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড দ্য হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। সো কাট অফ ফ্রিকোয়েন্সি বা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কী বলে, ওটার ডেফিনেশন আমরা এখানে দেখতেছি যে ইট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট উইচ দ্য পাওয়ার ইজ এক্স্যাক্টলি হাফ অফ ম্যাক্সিমাম পাওয়ার। সো আমরা জানি যে রিয়েল পাওয়ার ইজ I square R, বিকজ রিয়েল পাওয়ার ডিপেন্ডস অন দ্য রেজিস্টিভ ভ্যালু। সো ম্যাক্সিমাম পাওয়ার কখন হবে, ম্যাক্সিমাম পাওয়ার তখনই হবে যখন আমার IS এর ভ্যালুটা ম্যাক্সিমাম, এবং IS এর ভ্যালু ম্যাক্সিমাম তখনই হয় যখন রেজোনেন্স হয়। সো ইয়োর ম্যাক্সিমাম পাওয়ার ইজ বেসিক্যালি IS square R or I max square R, যেখানে I max বলতে বোঝাচ্ছে the maximum current that you get in case of a series resonance. So half power কি হবে, half power এর ফর্মুলা হবে, we know
দ্যাট হাফ পাওয়ারকে যদি আমি পিএইচপি দিয়ে রিপ্রেজেন্ট করি, দ্যাট শুড বি ইকুয়াল টু হাফ অফ ম্যাক্সিমাম পাওয়ার। সো আমরা এটাকে লিখতে পারি, যেই কারেন্টটাতে আপনি হাফ পাওয়ার পাবেন, দ্যাট কারেন্ট উই আর অ্যাজিউমিং দ্যাট অ্যাজ আইএইচপি, so it's going to be I hp square r equals to half I square r। ওখান থেকে if you derive আপনি দেখবেন যে হাফ পাওয়ার আসতেছে at the value which is at exactly 70.7% of the maximum or the peak value। So say if you look at this example, if you look here, A for this exact example, your maximum current is 5, ওকে, এবং আপনি হাফ পাওয়ার কখন পাবেন, when the value of the current is exactly 70.7%। so which is why here you are calculating that if your maximum current is 5 ampere, then your half power current should be 0.707 into 5, which is 3.5 ampere, which means 3.5 ampere, if you can draw a straight line, that corresponding frequency will be your f1 এবং এটার corresponding frequency টা will be your f2। so the difference between this f2 and f1 will be your bandwidth। স্যার হাফ পাওয়ারের মানে সিগনিফিকেন্সটা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগনিফিকেন্সটা এইভাবে, যে আমি যেমন রেডিওর এক্সাম্পলটা দিলাম, যে আপনি দেখলেন যে 88.0 আপনি সবচেয়ে ভালো শুনতেছেন, বাট এখানে আমার ক্যালকুলেশনটা ছিল যে আই ওয়ান্ট টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য রেঞ্জ আপ টু উইচ আই ক্যান অ্যাটলিস্ট লিসন টু দ্য ভ্যালু, মানে মোটামুটি। সো তখন তারা ডিসাইড করলো যে যদি আপনি হাফ সিগন্যালও পান, ইউ ক্যান অ্যাটলিস্ট লিসন টু ইট অর ইট ওয়ার্কস। হয়তো আপনি ভয়েসটা এত ক্লিয়ারলি শুনছেন না, বাট স্টিল ইউ ক্যান ফাইন্ড ইট, মানে স্টিল ইউ ক্যান ওয়ার্ক উইথ ইট। তো এই অ্যাজাম্পশনটা করার জন্য, ফর দিস পারপাস, আমরা দেখলাম যে আচ্ছা হাফ পাওয়ার পর্যন্ত আমরা কনসিডার করি এটাকে অ্যাজ আ ব্যান্ডউইথ, বিকজ ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কেসে, মানে আপনি দেখবেন যে এটা যেমন এটা সিরিজ সার্কিট, প্যারালেল রেজোনেন্স যখন পড়বেন তখন শুধু রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি থাকবে, তারপর দেয়ার উইল বি আনাদার ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ এক্স্যাক্টলি অ্যাবাভ অর এক্স্যাক্টলি বিলো, আরও কয়েকটা ফ্রিকোয়েন্সি টার্ম আমরা শিখব। সো ওই জিনিসগুলো বুঝার আগে আর কি সিরিজে এইটা বুঝতে হয় যে ব্যান্ডউইথ টপিকটা, ব্যান্ডউইথ টার্মটা কীভাবে আসলো, এবং ব্যান্ডউইথ টার্মটা ওই কনসেপ্টেই আসছে যে ইট ইজ দ্য রেঞ্জ অফ দোজ ফ্রিকোয়েন্সিজ ফর উইচ অ্যাটলিস্ট উই উইল গেট হাফ পাওয়ার, বা অ্যাটলিস্ট হাফ অ্যাম্পলিটিউডের আমি শুনতে পারবো। সো ওখান থেকে এই জিনিসটাকে ডিরাইভ যখন করবেন, এই ডিরাইভেশনটা বইয়ে আছে, ডিরাইভেশনটাও সিম্পল, এমন না যে ডিরাইভেশনটা খুব কঠিন, ডিরাইভেশনটা বইয়ে আছে। জাস্ট ডিরাইভেশনটা হলো যে ওয়েন ইউ হ্যাভ টোটাল রেজোনেন্ট কন্ডিশন, মানে যখন আপনার রেজোনেন্ট কন্ডিশন থাকে তখন আপনি তো জানেন যে ইয়োর ZT is your total impedance। so ZT টা is basically what, ZT your R square plus XL minus XC। এটা বইয়ে যদি নাও থাকে ইউ ক্যান জাস্ট গুগল ইট, আপনি দেখতে পারবেন XL minus XC স্কোয়ার ইকুয়ালস টু, মানে R স্কোয়ার এটা আসে ZT এর ভ্যালু। তারপর এখান থেকে আপনি জানেন যে যখন আপনি হাফ পাওয়ার জন্য কনসিডার করেন তখন দিস ZT ইজ বেসিক্যালি, দেখা যায় যে আর এর ভ্যালুটা হয় √2 টাইমস অফ দ্য ভ্যালু অফ আর। সো আপনি যদি এখান থেকে আবার লিখেন যে √2r ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস XL মাইনাস XC, এই পুরো টার্মটাকে যদি আপনি আবার লিখেন, এখান থেকে আপনি যখন আরটাকে সাবজেক্ট করবেন, এখান মানে ইফ ইউ ডু দিস, এটাকে যখন আরও আগাবেন আপনি দেখবেন যে আসে আর স্কোয়ার ইকুয়ালস টু XL মাইনাস XC। সো ওখান থেকে ডিরাইভ করতে করতে আপনি এই দুইটা টার্মে এসে পড়বেন। সো দিস ইজ বেসিক্যালি, আমরা তো জানি যে দিস অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস অ্যান অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ω1, অ্যান্ড দিস অলসো, this full portion represents another angular frequency which is ω2. so this is your higher cutoff frequency f2 and this is your lower cutoff frequency f1। এবং আপনি যদি ZT
ইকুয়াল টু √2r কিভাবে আসলো? √2r কিভাবে আসলো, এইটার কনসেপ্টটা হলো যে আপনি দেখতেছেন যে যখন আপনার কারেন্টের ভ্যালুটা আসে √2, এখানে যে একটা √2 টার্ম আসছে না ইন হাফ পাওয়ার, ওখান থেকে একটা এসেছে আর কি, যে আপনি যখন আপনি যখন হাফ পাওয়ার ক্যালকুলেট করতে চান, তখন আপনার জেড বা ইম্পিডেন্সের ভ্যালুটা এক্স্যাক্টলি আবার √2 টাইমস অফ আর হয়ে যায়, বিকজ ইউ নো দ্যাট আপনার দিন শেষে আপনার কারেন্টটা যদি 1/√2 টাইমস হয় এবং আপনার রেজিস্ট্যান্সটা যদি 1/√2 টাইমস হয়, তাহলেই তো আপনি হাফ হবেন, রাইট? বিকজ ইউ নো দ্যাট পাওয়ার ইজ হোয়াট, পাওয়ার ইজ বেসিক্যালি I²R, রাইট? সো ইফ ইউর কারেন্ট ইজ হ্যাভিং দিস টার্ম অফ √2 স্কোয়ার হয়ে যাচ্ছে ইন কেস অফ হাফ পাওয়ার, তাহলে কি আসতেছে ইউ হ্যাভ, এবং এখানে যদি আরও একটা √2 আসে, তাহলে ওভারঅল কাটাকাটি করলে কি হবে, আপনার পাওয়ারটা কি হয়ে যাচ্ছে, একটা √2 থেকে যাচ্ছে না, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ দিস টার্ম। সো এটা ডিরাইভেশনটা বইয়ে দেখি, বইয়ে আছে নাকি। দ্য ডিরাইভেশন ইজ নট রিকোয়ার্ড, বাট ডিরাইভেশনটা লেটস সি ইফ উই হ্যাভ ইট ইন দ্য বুক। কোয়ালিটি ফ্যাক্টর জাস্ট গিভ, হ্যাঁ, তো এখান থেকে ওই যে ওই RF x², ও আচ্ছা, বইয়ের ডিরাইভেশনটা নেই। সো এটা আপনি জাস্ট গুগলে গেলে আপনি এটার মানে ইউ ক্যান জাস্ট গুগল, ইউ উইল ফাইন্ড আউট দ্য ডিরাইভেশন। সো ডিরাইভেশন করলে দেখা যায় যে হাফ পাওয়ারের ভ্যালুটা F1 হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি F2 আসে এটা, আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আসে F1 এটা। এবং আপনার আরও একটা ফর্মুলা আছে যে ইয়োর রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি FR ইজ √f1 into F2. So you will be going across like 20-25 formulas probably in this chapter. So মানে ইটস উই ডু নট, মানে সবগুলো আসলে ডিরাইভেশনে যেতে আপনি পারবেন না, ইউ উইল নট বি হ্যাভিং দ্যাট মাচ অফ টাইম, বাট all these derivations are there for you. If you want to explore, you can just find it in online. বইয়েও আছে, বইয়ে না থাকলে আপনি গুগলে পেয়ে যাবেন। আচ্ছা, can we move to the next topic? ইয়েস স্যার। হ্যাঁ, সো আমরা তো সোফার ব্যান্ডউইথ দেখলাম যে ব্যান্ডউইথ ইজ বেসিক্যালি F2 - F1। अगेन ব্যান্ডউইথকে আমরা এটাও বলতে পারি R/2πL, অথবা আমরা একটু আগে দেখেছিলাম যে QS অর কোয়ালিটি ফ্যাক্টরকে আমরা লিখেছিলাম অ্যাজ দ্য রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি FR অর FS, বোথ আর সেম, ডিভাইড বাই ছিল ব্যান্ডউইথ, রাইট? সো ওখান থেকে আবার ব্যান্ডউইথকেও আপনি ইউ ক্যান রাইট ইট ডাউন ইন টার্মস অফ QS। ব্যান্ডউইথের আরেকটা ফর্মুলা আছে, দ্যাট ইজ 1/2π into R/L, যেটাকে আপনি লিখতে পারেন অ্যাজ FS/QS। সো ইফ ইউ রিমেম্বার দিস ফর্মুলা অর দিস ফর্মুলা, বোথ আর সেম। বাট আপনাকে জাস্ট মনে রাখতে হবে যে ইফ ইউ নো দ্য কোয়ালিটি ফ্যাক্টর, দেন ইউ নো দ্য ব্যান্ডউইথ, and if you know the bandwidth, then you know the quality, you can get the quality factor if you know the resonant frequency. So এরপরে নেক্সট যে টার্মটা, আমরা কোয়ালিটি ফ্যাক্টর দেখলাম, ব্যান্ডউইথ দেখলাম, কাট অফ ফ্রিকোয়েন্সিস দেখলাম, নেক্সট টার্মটা হলো সিলেক্টিভিটি। সো সিলেক্টিভিটি টার্মটা শুনতে অ্যাকচুয়ালি মনে হয় যে হাউ সিলেক্টিভ দ্যাট সার্কিট ইজ ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। সো আমরা এখানে বলতে চাচ্ছি যে সে ইউ হ্যাভ টু সিরিজ RLC সার্কিটস, একটা সার্কিটের জন্য ফর দ্য ফার্স্ট সার্কিট ইউ ক্যান সি that you are having a large bandwidth. So if you are having a large bandwidth, you have a wide range of frequency, in that case your selectivity is less. And if you are having a small bandwidth, that means the circuit is very selective, and in that case your selectivity will be higher. So আমরা in a nutshell আমরা বলতে পারি যে your selectivity is basically inversely proportional to bandwidth, but then again inversely directly মানে এই ফর্মুলাগুলো আপনার লাগবে না, but I'm just trying to give you the idea of what you mean by selectivity. So এরপরে সিলেক্টিভিটিটা বুঝে থাকলেও আরও একটা জিনিস বোঝা লাগে, ওটা হলো ও আচ্ছা রাইট, শুনে এটা এখানে দেওয়া আছে,
এই যে ডিরাইভেশনটা, যেটার কথা আমি বলছিলাম। ওকে স্যার। So if you go down, it's a big chapter with lots and lots of formulas. We already have 21 formulas by this time. So ফর্মুলা কিন্তু অনেকগুলা, যেটা আমি বললাম আর কি, ফর্মুলাগুলো মনে রাখতে হবে। সো এই কার্ভটা আর কি এখানে এক্সপ্লেন করা আছে। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন প্লিজ। স্যার এই কোশ্চেনগুলো কিভাবে আসবে আমাদের সামনে, এটা কি স্যার দেখাই দিবেন না? হ্যাঁ অবশ্যই, আমি এটাই লাস্ট, এরপরে আমরা ডিরেক্টলি 3-4টা এক্সাম্পল দেখব। জি স্যার। ওকে হ্যাঁ। সো এখানে দেখা যাচ্ছে যে 3টা কেস, যেই একটা কেসে ব্যান্ডউইথ খুব বেশি, এটাতে ব্যান্ডউইথ আর একটু কম, এটাতে ব্যান্ডউইথ আরও কম। সো ব্যান্ডউইথ যত কমতে থাকবে সিলেক্টিভিটি তত বাড়তে থাকবে। ওকে, অলওয়েজ রিমেম্বার দ্যাট। সো এইটাই এখানে অ্যাকচুয়ালি দিয়েছে যে ফ্রিকোয়েন্সি ভার্সেস সিলেক্টিভিটি, অল দিস থিংস। সো এখানে বইয়ে এখানে অনেকগুলো আছে আপ টু দিস। সো আমরা যেটা বললাম যে আমরা কি কি শিখলাম, আমরা দেখলাম যে সিরিজ ফার্স্টে দেখলাম যে কিভাবে একটা প্র্যাকটিক্যাল সার্কিটকে একটা আইডিয়াল সার্কিটে নেওয়া যায়, and how we will do that so that we can get the resonant condition. Then আমরা দেখতে পারলাম যে একটা রেজোন্যান্ট কন্ডিশন এস্টাবলিশ হওয়ার জন্য আমাদের ওমেগার ভ্যালুটা হতে হবে 1/√LC, এবং ওই ওমেগার ভ্যালু যদি 1/√LC হয়, in that case your XL and XC will be equal to each other. So XL XC কে কেটে ফেলবে, they will cancel out each other. If that happens, তাহলে আমাদের রেজোন্যান্ট কন্ডিশন এস্টাবলিশ হবে। যেহেতু XL and XC will cancel out each other, that means your impedance will be minimum. If your impedance is minimum, that means your current is maximum. So যেই ম্যাক্সিমাম কারেন্টের জন্য কারেন্টটা পাচ্ছেন, for that frequency is your resonant frequency. এরপর আমরা দেখলাম যে ব্যান্ডউইথ কাকে বলে, কোয়ালিটি ফ্যাক্টর কাকে বলে, সিলেক্টিভিটি কাকে বলে, and how we have and what are the formulas that we have in terms of resonance circuit and series circuit. এটা আছে। এর পাশাপাশি there is another এটা আর লাস্ট যে কনসেপ্টটা আজকে যেটা দেখব, এরপর আমরা এক্সাম্পলসে চলে যাব, ওটা হলো যে what happens if you have a circuit where QS is greater than or equal to 10. QS কে আমরা বলেছিলাম কি, QS ছিল আপনার কোয়ালিটি ফ্যাক্টর। সো QS এর ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট ফর অল দি প্রবলেমস অফ সিরিজ রেজোনেন্স অর প্যারালাল রেজোনেন্স, যেটাই হোক না কেন, বিকজ the value of QS tells you so many things. QS এর ভ্যালুটা কি বোঝা যায়, যে if your value of QS is greater than or equal to 10 বা 10 এর উপরে যদি থাকে QS এর ভ্যালুটা বা কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালুটা, তাহলে এই যে সার্কিটটা থাকে, দ্যাট সার্কিট ইজ সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে কি? সিমেট্রিক্যাল মানে হলো F থেকে F1 লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি যেই গ্যাপ, এখান থেকেও এই গ্যাপটা উইল বি এক্স্যাক্টলি ইকুয়াল টু ইচ আদার। সো এটা কিন্তু সবসময় নেসেসারি না, it will only be true, this curve will only be symmetrical if your QS is greater than 10. যদি at times where QS is less than 10, তখন দেখা যায় যে গ্রাফের শেপটা কিছুটা এমন হয়। সো you may have, সো তখন দেখা যায় যে হয়তো FS আছে, your resonant frequency is here, you have a higher range here, higher cut of frequency here, and দেখা যায় যে আবার যেহেতু গ্রাফটা সিমেট্রিক্যাল না, so you may have a larger difference here. So FS এর সাথে এই গ্যাপটা তখনই ইকুয়াল হবে যদি গ্রাফটা সিমিলার হয়, এবং গ্রাফটা তখনই সিমেট্রিক্যাল হবে if your value of QS is more than 10. ওকে, সো এখানে এক্সাম্পলস আছে, আমরা ডিরেক্টলি কিছু এক্সাম্পল দেখি that will help us. So far স্যার জি বলেন, গো হেড। স্যার কোয়ালিটি ফ্যাক্টরের মেইনলি কাজটা কি? ধরেন হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরের মানটা যদি বেশি হয় তাহলে কি হবে? কোয়ালিটি ফ্যাক্টরের কাজটা অ্যাকচুয়ালি হলো যে ইফ ইউ রিমেম্বার, কোয়ালিটি ফ্যাক্টর ইজ আ রেশিও অফ হাউ মাচ পাওয়ার ইজ বিং স্টোরড কম্পেয়ার টু হাউ মাচ পাওয়ার ইজ বিং ডিসিপেটেড। এটাকে আমরা বলেছিলাম কোয়ালিটি ফ্যাক্টর। বাট হাউ ইট ইজ হেল্পিং, কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালুটা অ্যাকচুয়ালি টেলস ইউ হাউ দ্যাট রেজোনেন্ট
সার্কিট ওয়ার্কস, বা মানে এই রেজোনেন্স সার্কিটের ফিচারগুলো কেমন হবে। ফর এক্সাম্পল যে এক্সাম্পলটা দিলাম, যে কিউএস এর ভ্যালু যদি 10 বা 10 এর বেশি হয়, তাহলে এই গ্রাফটা এক্স্যাক্টলি হবে সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে এই গ্যাপটা এফ লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আর এই ভ্যালুটা উইল বি সেম। আদারওয়াইজ ইফ ইউর কিউএস ইজ লেস দেন 10, তখন গ্রাফটা সিমেট্রিক্যাল হয় না। সো কিউএসটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হয় বিকজ আপনি ম্যাথ করার সময় ওয়েন ইউ হ্যাভ আ ভ্যালু অফ কিউএস মোর দ্যান 10, তখন দেখা যায় যে ম্যাথ করার ফর্মুলাগুলোও অ্যাট টাইমস একটু চেঞ্জ হয়ে যাবে। এটা এখনও বুঝবেন না, এটা প্যারালেল রেজোনেন্সে যখন যাবেন। যেমন ফর এক্সাম্পল উই আর অ্যাট পেজ 890, আমি আপনাকে লাস্টের দিকে দেখাই। যখন এই চ্যাপ্টারটা শেষে উই হ্যাভ আ চেকলিস্ট টাইপের একটা আছে, উই হ্যাভ আ টেবিল অফ ফর্মুলাস, ওইটা দেখলে বুঝতে পারবেন যে হাউ অ্যান্ড ওয়াই কিউএস ইজ সো ইম্পর্টেন্ট। স্যার কোয়ালিটি ফ্যাক্টরের সাথে কি স্যার ফিল্টারের সম্পর্ক আছে না? হ্যাঁ আছে। মানে স্যার কোয়ালিটি ফ্যাক্টরটা বেশি হলে হচ্ছে ফিল্টারটাও মানে বেটার রেসপন্স দিবে, এরকম হ্যাঁ না হ্যাঁ কিছু? হ্যাঁ, ইয়েস। বিকজ তাহলে কিন্তু স্যার, কেন কেন হ্যাঁ স্যার কারণ বলেন। দেখেন, your bandwidth, your selectivity, your quality factor, all are interrelated। হ্যাঁ, সো দিন শেষে আপনি রেজোনেন্ট কেন পড়তেছেন, যাতে আপনি একটা ফ্রিকোয়েন্সি আপনি ফ্রিকোয়েন্সি ওয়াইজ আপনি একটা সার্কিট টিউন করতে পারেন বা ডিজাইন করতে পারেন। সো ইফ ইউ লুক হিয়ার, যে এই যে দেখেন, ইউ হ্যাভ ওয়ান সেট অফ ফর্মুলাস, if you have any value of QL, you have another set of formulas if you have value of QL greater than 10, you have another set of formulas if you have this value of QL, and if you have a specific source resistance having this value. So এক ভ্যালু অফ কিউ এর কারণে কোয়ালিটি ফ্যাক্টরের জন্য ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি অনেক ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়, ইউ ক্যান ক্লিয়ারলি সি, রাইট? সো এই কারণে আর কি কোয়ালিটি ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। এবং কোয়ালিটি ফ্যাক্টরের যদি ক্যালকুলেশন ওয়াইজ তো ইম্পর্টেন্ট, এটা তো বোঝাই যায়। আর যখন আপনি একটা সার্কিট ডিজাইন করবেন তখন অবভিয়াসলি খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ you will be designing a circuit এবং it will tell you how মানে selective that circuit will be. ওকে স্যার। আচ্ছা, সো আমরা কিছু এক্সাম্পল দেখি, যেটা বললাম যে উইচ ইজ দ্য মেইন থিং, যে রেজোনেন্স চ্যাপ্টার ডিরেক্টলি মানে ডিরেক্ট ক্যালকুলেশনসই থাকে। সো লেটস লুক অ্যাট আ ফিউ এক্সাম্পল। ইট সেজ দ্যাট ফর দ্য রেজোনেন্স সার্কিট ফাইন্ড আই, ভিআর, ভিএল অ্যান্ড ভিসি অ্যাট রেজোনেন্ট কন্ডিশন। হ্যাঁ, তো আমরা জানি যে এখানে আপনাকে ডিরেক্টলি আইডিয়াল কন্ডিশনেই দিয়েছে, ইউ ডু নট নিড টু কনভার্ট। আপনি জানেন যে ইন রেজোনেন্ট কন্ডিশন your total impedance should be only R. Why? Because XL and XC will be cancelling out each other, so your ZTS will be equal to R. So ওখান থেকে আপনি কারেন্ট বের করলেন, কারেন্ট will be this source voltage E divided by this R. So আপনি কারেন্ট বের করলেন, কারেন্ট বের করে then you can easily get the value of VR, VL and VC. সো তারা কারেন্ট বের করে ভিএল ভিসি বের করলো, দেন ইউ নিড দ্য ভ্যালু, দেন আপনাকে বলা হয়েছে হোয়াট ইজ দ্য কিউএস। সো কিউএস এর আমরা অনেকগুলো দেখলাম, ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ হতে পারে, এক্সএল বাই আর হতে পারে, অথবা এক্সি বাই আর হতে পারে। সো এখানে সিন্স ইউ ডু নট নো দ্য ফ্রিকোয়েন্সি, দ্যাটস ওয়াই ইউ ইউজ দ্য ফর্মুলা কিউএস অ্যাজ এক্সএল বাই আর। দেন এর পরের কোয়েশ্চেনে বলা হয়েছিল ফাইন্ড আউট দ্য ব্যান্ডউইথ। সো এখানে কিন্তু আমরা কিউএস বের করেছি, and your QS is less than 10, which is fine. So bandwidth এর দুইটা ফর্মুলা, either it's f2 minus f1 or fs by qs. So এই ক্ষেত্রে you know fs by qs, so you have to use this formula. আপনি কিন্তু f2 আর f1 জানেন না, তো আপনাকে যদি আবার আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দিত, তখন আপনি ব্যান্ডউইথটাকে এই ফর্মুলা দিয়ে বের করতেন। অ্যান্ড ফাইনালি it says what is the power dissipated at the half power frequency. So half power frequency the power dissipated কি হবে আমরা জানি যে it is half of maximum power.
so it should be half of I maximum I square r, so you will get the half power frequency. So this is a simple problem যেটা দেখে বোঝা যায় ইজি। তো আরও কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন it says that example 2, you have been given with the bandwidth of a series resonance circuit which is 400 Hz, directly bandwidth দিয়েছে। সো ব্যান্ডউইথের তো দুইটা ফর্মুলা, একটা হলো f2 মাইনাস f1 আর একটা হলো fs by qs. So since you know the resonant frequency, you know the bandwidth, you can easily get the qs because qs is fs by bandwidth. Done. Then it says that if you have the resistance r, then what is the value of xl? So you know that qs is xl by r, so xl is qs into r. Then finally it says find the inductance and the capacitance of the circuit. So আপনি যেহেতু xl জানেন, xl is what, omega l, so you can get the omega, or omega is basically your 2 pi f, so আপনি xl কে omega বা 2 pi f দিয়ে ডিভাইড করলে আপনি l পাবেন। xl এর ভ্যালু যা হবে, ক্যাপাসিটেন্সের ভ্যালু xc এর ভ্যালু সেম হবে, so again you can use it to get the value of capacitance as well. So this is how you are going to make the calculations, এবং কোয়েশ্চেন দেখে আপনি বুঝতে পারতেছেন যে the questions of resonance are more or less based on how much familiar you are with the formulas. এই দুটো এক্সাম্পল কি বোঝা গিয়েছে? তাহলে আমরা একটা ডিফারেন্ট টাইপের একটা প্রবলেমে যাব। Are these examples clear? Yes, sir. হ্যাঁ। Yes, জি sir. স্যার। ওকে, সো শুড নট বি দ্যাট ডিফিকাল্ট। এই থার্ডের জাস্ট লাস্ট পোর্শনটা দেখাই, এইটা একটা আরেকটা, এরপর আমরা একটা ডিজাইনিং এর কোয়েশ্চেন দেখব, বিকজ ডিজাইনিং কোয়েশ্চেন্স আর মোর ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, এইটা আপনারা প্র্যাকটিক্যালি আপনাদের কাজে আসবে। হ্যাঁ, সো সিরিজ রেজোনেন্স সার্কিট হ্যাজ এ সিরিজ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি দেওয়া, এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য কাট অফ, ফাইন্ড দ্য ব্যান্ডউইথ। হ্যাঁ, সো এখানে দেখেন আপনি যখন ফার্স্ট প্রবলেমটা করেছিলেন তখন আপনি দেখেছিলেন যে কিউএস এর ভ্যালু আছে 60, যেহেতু কিউএস এর ভ্যালু 10 এর চেয়ে বেশি, দ্যাট মিনস ইউর গ্রাফ উইল বি সিমেট্রিক্যাল। যেহেতু সিমেট্রিক্যাল, তাহলে কি আমরা, তার মানে আমরা জানি যে ইফ ইউর ব্যান্ডউইথ ইজ বিডব্লিউ, দিস ইজ ইউর f1, দিস ইজ ইউর f, হ্যাঁ, তাহলে এই এক একটা গ্যাপ কি হবে, ব্যান্ডউইথ বাই 2 হয়ে যাবে না? ক্যান আই রাইট ইট ডাউন দ্যাট each of the gap is basically equal to bandwidth by 2, because এই গ্যাপটাই তো আপনার ব্যান্ডউইথ। সো if you know fs, you can, if you, আপনি fs এর সাথে হাফ ব্যান্ডউইথ অ্যাড করলে f2 পাবেন, আবার আপনি fs থেকে যদি হাফ ব্যান্ডউইথ সাবট্রাক্ট করেন তাহলে আপনি f1 পাবেন। সো the value of qs is very important when you're doing the problem. ওকে, আবার অ্যাট টাইমস, যেমন এখানে আপনি এভাবে সলভ করলেন, আবার অ্যাট টাইমস আপনাকে ইউ হ্যাভ টু ইউজ দি আদার ফর্মুলা উইচ ইজ ইয়োর রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ইজ বেসিক্যালি রুট ওভার অফ f2 অ্যান্ড f1। সো মাঝে মাঝে এই ফর্মুলাটা ব্যবহার করা লাগতে পারে। সো যেটা বললাম যে মেক শিওর ইউ হ্যাভ সলভড মোস্ট অফ দ্য প্রবলেমস আর কি। সো এই এক্সাম্পলটা দেখি, লেটস সি দিস টু এক্সাম্পলস। So it says that determine the QS. So এখানে আবার কি আপনাকে একটা ডায়াগ্রাম দিয়েছে, এই ডায়াগ্রামটাতে দেখেন you have to find out the values with the response curve given. তো আপনি এই রেসপন্স কার্ভ থেকে আপনি ডিরেক্টলি দেখতে পারেন যে this is the value where you're getting the highest value, so resonant frequency is 2800. দেন আপনি এখান থেকে ব্যান্ডউইথটা বের করলেন, দিস ইজ ইয়োর ব্যান্ডউইথ, সো ব্যান্ডউইথ ইজ 200, ইয়োর কিউএস ইজ 14। সো দ্যাটস হাউ অ্যাট টাইমস আপনাকে ভ্যালু দিবে, অ্যাট টাইমস আপনাকে ইউ ক্যান অলসো বি গিভেন আ ডায়াগ্রাম লাইক দিস, ডায়াগ্রাম থেকে আপনি ইউ ক্যান গেট ইয়োর ভ্যালুজ অফ f1, f2 অ্যান্ড রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, অ্যান্ড ইউ ক্যান অলসো গেট ইয়োর ব্যান্ডউইথ ফ্রম দ্য ডায়াগ্রাম। This is the last problem that we will look at. So এই টাইপের কোয়েশ্চেন বেশি ইম্পর্টেন্ট where you have to design. হ্যাঁ, so the question says
you have a series RLC circuit which you are designing so that it will have a resonant condition jodi and in that case your angular frequency will be resonant angular frequency will be 10 to the power 5 radian per second. You are designing the circuit to have this specific bandwidth. You are designing this circuit so that it will draw 16 watt of power from a 120 volt source. So এই টাইপের কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে আপনি কিভাবে কিভাবে ডিজাইন করবেন একটা সার্কিটকে। সো এই টাইপের ডিজাইনিং সার্কিট আরেকটা এক্সাম্পল এখানেও আছে, ইউ ক্যান ডেফিনেটলি হ্যাভ আ লুক ইনটু ইট। সিমিলার টাইপের এক্সাম্পল যে where you have a series circuit where the angular rate is given, your bandwidth is given, and it says that the circuit will be drawing 16 watt power from a 120 volt source. So here you have to design a circuit, you have to, so যখন আপনি সার্কিট ডিজাইন করবেন তখন কিন্তু আপনাকে সবগুলো ভ্যালু ক্যালকুলেট করতে হয়, দ্য ভ্যালু অফ আর, দ্য ভ্যালু অফ এল, দ্য ভ্যালু অফ সি, what will be the value of bandwidth, what will be the value of quality factor of the circuit that you have designed, and what will be the cutoff frequencies. So যখন আপনাকে কোয়েশ্চেনে যদি ডিজাইন করতে বলে, you need to find out all the values that are possible, হ্যাঁ। সো আপনি এখানে দেখেন হাউ ইউ ক্যান স্টার্ট, যে আপনি যেহেতু ভোল্টেজের সোর্সটা জানেন, সো হেয়ার ইউ হ্যাভ টু ইউজ দ্যাট কনসেপ্ট দ্যাট যখন আপনার সোর্সটা in case of resonant condition we know that the summation of VL and the summation of VC should be equal to what? Should be equal to 0. So summation of, if your summation of VL and VC is 0, then আমরা জানি যে আপনার সোর্স যে ভোল্টেজটা ছিল VS, অথবা আমরা at times EMF ক্যাপিটাল E দিয়ে রিপ্রেজেন্ট করি, that source voltage is equal to your source resistance VR. So from there you can get the value of the resistance, value of the voltage of the resistance. Then আপনি যেহেতু ভোল্টেজটা জানেন, আপনি পাওয়ার is, we know that power is V into I, power is also I square into R, power is also V square by R. So আপনি যদি if you use the value of the voltage of the resistance, তাহলে V square by R করলেও আপনি পাওয়ারটা পাবেন। যেহেতু এখানে আপনাকে পাওয়ার দিয়ে দিয়েছে, that will be drawing a 16 watt. So in that case you have easily get the value of R, and the value of R is 900 watt. Then you know the value of Sir, yes বলেন sir, is this 16 watt power যেটা দেওয়া আছে এটা কি স্যার ম্যাক্সিমাম পাওয়ার আমাদের জন্য? yes, যেটা ড্র করতেছে। সো মানে এই পাওয়ারটাই আপনার, এইটাই তো পাওয়ার হবে কেন, কারণ আপনার রেজোনেন্ট কন্ডিশনে তো ইয়োর ইন্ডাক্টর and your capacitor is not consuming anything, they are directly cancelling each other, and তাদের পাওয়ারটা তো রিঅ্যাক্টিভ পাওয়ার। সো দ্য পাওয়ার দ্যাট ইজ অনলি বিং কনজিউমড ইজ দ্য রিয়েল পাওয়ার, এবং রিয়েল পাওয়ারটা হলো শুধু রেজিস্ট্যান্সের পাওয়ারটা। সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ your maximum power. Yes sir, yes sir. So your omega, you know the value of angular resonant frequency and bandwidth তো ফিক্স করেই দেওয়া ছিল, বিকজ আপনি যখন কোনো একটা সার্কিট ডিজাইন করবেন সবার আগে আপনার মানে মাথায় প্ল্যানটা এইভাবে থাকে যে আমি এই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বা এই ব্যান্ডউইথের একটা সার্কিট ডিজাইন করব। সো দিস ইজ ওয়াই দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ গিভেন ইউজুয়ালি অ্যাট দ্য বিগিনিং। সো নাও দ্যাট ইউ নো ওমেগা আর, ইউ অলসো নো দ্য ব্যান্ডউইথ অফ ইউর সার্কিট। তো এখন আপনি যেহেতু ব্যান্ডউইথ জানেন ইন রেডিয়ান পার সেকেন্ড, ওটাকে আপনি হার্টসে কনভার্ট করে ফেলতে পারবেন। তারপর আপনি এই ফর্মুলাটা জানেন যে ব্যান্ডউইথ ইজ R by 2 pi L, যেটা আমরা দেখেছিলাম। সিন্স ইউ নো দ্য ভ্যালু অফ ব্যান্ডউইথ, ইউ নো দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স, ইউ নো দ্য ভ্যালু অফ পাই, সো আপনি ওখান থেকে এল এর ভ্যালুটা পাবেন। এল এর ভ্যালুটা যদি পান, এখান থেকে আবার আপনি জানেন যে রেজোনেন্ট কন্ডিশনে ইয়োর ওমেগা ইজ হোয়াট, 1 by root over LC. So now you know the value of L, so you know the value of omega R, so now you can easily get the value of C. So আপনি সার্কিটের জন্য রেজিস্ট্যান্সটা বের করে ফেললেন, ওমেগা ইন্ডাকটেন্স বের করলেন, ক্যাপাসিটেন্স বের করলেন। এখন আপনার সার্কিটের আরএলসি পোর্শনটা ডিজাইন করা শেষ। যেহেতু আরএলসি ডিজাইন করা হয়েছে, এখন আপনি কোয়ালিটি ফ্যাক্টর বের করতে পারবেন,
তারপর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করবেন, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করবেন, অ্যান্ড বেসিক্যালি ইউর ডান। সো ডিজাইনিংয়ের যদি কোয়েশ্চেনগুলোতে আসি, ইফ ইউ লুক ইনটু ইট, আপনি দেখবেন যে ডিজাইনিংয়ের কোয়েশ্চেনগুলোতে ইউজুয়ালি এমন থাকে যে আপনাকে কন্ডিশন বলে দিবে যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হবে এইটা, ব্যান্ডউইথ হবে এইটা, সিলেক্ট কোয়ালিটি ফ্যাক্টর হবে এটা, এখন আপনি একটা সার্কিট ডিজাইন করেন আরএলসি ইন এনি আদার ওয়ে, মানে উইচ এভার ওয়ে ইউ অ্যাজিউম। সো তারা অ্যাকচুয়ালি দে হ্যাভ অলরেডি গিভেন ইউ সাম অফ দ্য ভ্যালুজ from where you can start doing the calculations, এবং দেন আপনার ফর্মুলাগুলো ইউজ করে করে আপনি আর এর ভ্যালু, এল এর ভ্যালু, সি এর ভ্যালু এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আপনি সবগুলো ভ্যালু বের করতে পারবেন, and they will be giving you certain values so that will help you to design the circuit আর কি। এই এক্সাম্পলটা কি বোঝা যাচ্ছে? এটাকে বুঝেন না এটা একটু বল, এই প্রবলেমটা সবচেয়ে ইম্পর্টেন্ট বুঝা। স্যার স্যার ব্যান্ডউইথ তো কোয়েশ্চেন অলরেডি দেওয়া ছিল যে 0.1 ওমেগা আর, তাই না? ইয়েস, ওমেগা আরটা Sir, দেয়া ছিল কোশ্চেন। সো ইওর ওমেগা ব্যান্ডউইথ আরটা অলসো দেওয়া, গিভ, হ্যাঁ স্যার ওমেগা, দুইটাই দেওয়া ছিল তাই এই না? দুইটা তো দেওয়া ছিল, এখন আর আমরা বলা হয়েছে সার্কিটটা এমন একটা সার্কিট ডিজাইন করতে হবে যেই সার্কিটটা 16 ওয়াট পাওয়ার ড্র করবে এট রেজোনেন্স কন্ডিশন। জি স্যার, কিন্তু আপনি স্যার যখন সলভ করছেন তখন স্যার আবার ব্যান্ডউইথটা বের করে নিছেন ওমেগা দিয়ে। সো স্যার ইজ ইট নেসেসারি যে আমরা ওইভাবে সব স্টেপ বাই স্টেপ আবার করে বের করে নেওয়া লাগবে? এও না, এটার কারণ হলো দেখেন, your omega is in radian per second, right? But you cannot yes, sir. have আপনার ব্যান্ডউইথটা তো আমরা চাচ্ছি not in radian per seconds, we want the bandwidth in hertz, তাই না? Oh, because okay, it is in frequency. So how do you convert a radian per second to a hertz? এটাকে কনভার্ট করার জন্য you need to divide by 2 pi. জি স্যার, বুঝতে পারছি। এই কারণে আর কি এটা করেছি। আর সবসময় যেটা বললাম যে মানে ইউ হ্যাভ টু বি মোর ফ্যামিলিয়ার উইথ দ্য ফর্মুলাস অ্যান্ড অনলি দেন আর কি ইউ ক্যান প্রসিড। হ্যাঁ, সিমিলারলি এখানে যেমন দেন আমরা নেক্সট ক্লাসে প্যারালেল রেজোনেন্সটাও দেখব। প্যারালেল রেজোনেন্সে দেখা যায় যে এটা একটা সার্কিট, আবার দেখেন প্যারালেল রেজোনেন্সের মধ্যে যে এই এলটা থাকে, দিস এল ইজ অ্যাকচুয়ালি এটারও একটা কম্পোনেন্ট থাকে। দেন আমরা এখান থেকে এটাকে আবার করতে হবে। সো দেন আমরা প্যারালেল রেজোনেন্সের জন্য রেজোনেন্স কন্ডিশনগুলো চেক করব, দেন সিলেক্টিভিটিগুলো চেক করব, দেন উইল বি কামিং অ্যাক্রস মাল্টিপল টার্মস আর কি। তারপর আমরা দেখব যে হোয়াট উইল বি দ্য এফেক্ট ইফ ইউ হ্যাভ আ সিলেক্টিভিটি, ইফ ইউ হ্যাভ আ কোয়ালিটি ফ্যাক্টর অফ গ্রেটার দেন 10, ইফ ইউ হ্যাভ আ কোয়ালিটি ফ্যাক্টর, তারপর হোয়াট উইল বি দ্য ফর্মুলা। সো এগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কভার করব, প্যারালেলের প্রবলেমগুলো। সো জাস্ট দুইটা জিনিস বলে রাখি আর কি, ওটা হলো যে ফার্স্ট হলো যে আচ্ছা লেটস স্টপ শেয়ারিং দ্য স্ক্রিন। সো আলবি আমি লাস্ট ক্লাসে যে ফর্মুলা যেটা বললাম যে লাস্ট ক্লাস রেকর্ডিংটা এখন আপলোড করা হয়নি, আমি এটা ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে দিয়ে দিব, আজকের রেকর্ডিংটা আপলোড করে ফেলবো। অ্যান্ড আল বি অলসো পোস্টিং দ্য নোট বা ক্লাস নোট যেটা আমি আজকে দেখালাম। সো মেক শিওর ইউ ফলো দ্যাট। এবং ক্লাসরুমে প্র্যাকটিস শিটগুলো আপডেট করা হয়নি, আমি ওটা আজকে আপডেট করে দিব। সো প্লিজ স্টার্ট সলভিং প্রবলেমস অন মানে রেজোনেন্স, পাওয়ার। রেজোনেন্সের পরে আমাদের নেক্সট চ্যাপ্টার থাকবে পলিফেজ। সো ইউর এক্সাম দেখবেন খুব তাড়াতাড়ি এসে পড়তেছে। হ্যাঁ, সো make sure you start taking preparations and please keep your eyes on the practice sheet টা খুব important, solve problems from there. আচ্ছা স্যার, যদি সামস এ প্রবলেম থাকে স্যার কনসালটেশন আওয়ার হবে নাকি ক্লাস টাইমের পরে? যেটা আজকে আমি অ্যাটেন্ডেন্স আসলে সবাইকে দিয়ে দিব। সো বিকজ আই টুক ইট অ্যাট আ টাইম হুইচ ইজ নট কনভিনিয়েন্ট অনেকের জন্যই হয়তো। সো আমি সবাইকে অ্যাটেন্ডেন্সটা মার্কটা আজকে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, আর আচ্ছা কনসালটেশনেরটা কি, আপনাদের যাদের কনসালটেশন লাগবে কোনো স্পেসিফিক হলে আপনি আমাকে ইমেল দিয়ে দেন, আমি একটা স্পেসিফিক টাইম স্লট করে দিয়ে দিব, সো দ্যাট ইউ ক্যান শেয়ার ইউর প্রবলেমস দেয়ার। ওকে,
Okay, So sir. if Thank you, you sir. need any problem, if you need any help, please make sure you email. এখন পর্যন্ত সোফার যারা যারা মানে ইমেল দিয়েছিল মিডের আগে ওদের আমি সবাইকে কিন্তু আমি কনসালটেশন আওয়ার দিয়েছি as far as I remember. So please make sure যে আপনার if you need help you just need to send an email and hopefully আমি একটা specific slot দিয়ে দিব so that you can share your problems. Thank you, sir. Okay. Assalamualaikum, sir.